আমার স্বামী মিস্টার ইয়াসিন আমাকে চড় মেরেছিল শুধু এই কারণে যে রাতের খাবার এখনো প্রস্তুত ছিল না। এরপর সে, তার মা রওশনারা আর তার বোন সোমাইয়া আমাকে আদেশ দিল, এখনই রান্না করো, না হলে এর ফল ভালো হবে না। তিনজনেই ডাইনিং টেবিলে বসিয়ে অহংকার ভরা মুখে অপেক্ষা করছিল, যেন তাদের বাধ্য স্ত্রী যে কোনো মুহূর্তে খাবার পরিবেশন করবে। কিন্তু তারা জানতো না, আমি রান্নাঘরে নুডলস রান্না করছিলাম না, আমি অন্য এক আয়োজন করছিলাম। 20 মিনিট পর আমি একটি রূপার ট্রে হাতে নিয়ে ডাইনিং রুমে ঢুকলাম। ট্রেটি টেবিলের ওপর রেখে ধীরে ধীরে ঢাকনাটি সরিয়ে দিলাম। ভেতরে কোনো খাবার ছিল না। সেখানে ছিল মিস্টার ইয়াসিনের পরকীয়ার অকাঠ্য প্রমাণ, তার পরিবারের আমার অর্থ আত্মসাদের নথিপত্র এবং বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ। আমাকে যে চড় মারা হয়েছিল সেটি সবচেয়ে বিস্ময়কর ছিল না। আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল, টেবিলে বসে থাকা সবাই এমন আচরণ করছিল যেন ঘটনাটি একেবারেই স্বাভাবিক। আমার স্বামী মিস্টার ইয়াসিন তার মা ও বোনের দিকে তাকিয়ে হেসে বলল, রাতের খাবার তো 20 মিনিট আগে প্রস্তুত হওয়ার কথা ছিল। রওশনারা ওয়াইনের গ্লাস তুলে শান্ত গলায় বললেন, যে স্ত্রী একটা সাধারণ রাতের খাবারও সময় মতো রান্না করতে পারে না, তাকে একটু শাসন করা দরকার। সুমাইয়া ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি টেনে বলল, নুডলস রান্না করো ইমরোজ, না হলে ফল ভোগ করতে হবে। 3 মাস আগে হলে এই কথাগুলো শুনে আমি ভয়ে কেঁপে উঠতাম, কিন্তু সেদিন রাতে আমি শুধু ঠোঁটের কোণে হাত বুলিয়ে তাদের তিনজনের দিকে তাকালাম। তারা বসেছিল আমার ডাইনিং টেবিলে, আমার বাড়িতে, সেই ঝাড়বাতির নিচে, যার প্রতিটি টাকার যোগান আমি দিয়েছিলাম। তারা ভেবেছিল আমি অসহায়, কারণ গত 2 বছর ধরে আমি সব অপমান নীরবে সহ্য করেছি। অনেকেই শান্ত স্বভাবের একজন নারীকে দুর্বল মনে করে। আমি শান্ত কণ্ঠে বললাম, ঠিক আছে। মিস্টার ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ভালো, সবার জন্য যথেষ্ট রান্না করো। আমি রান্নাঘরে ঢুকে ধীরে দরজাটি বন্ধ করে দিলাম। ওপাশ থেকে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। রওশনারা বললেন, অবশেষে মেয়েটা শিক্ষা পাচ্ছে। সুমাইয়া হেসে বলল, ওর যাওয়ার আর কোথাও নেই, ইয়াসিনই সব কিছু নিয়ন্ত্রণ করে। এটাই ছিল তাদের প্রথম ভুল। মিস্টার ইয়াসিন সব কিছু নিয়ন্ত্রণ করত না, সে শুধু আমাদের যৌথ ব্যাংক হিসাব, পারিবারিক গাড়ি আর কয়েকটি গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এই বাড়ির মালিকানার দলিল ছিল আমার নামে, বিনিয়োগের সব নথি আমার নিয়ন্ত্রণে ছিল। আরেকটি সুরক্ষিত ক্লাউন ফোল্ডারে গত 6 মাস ধরে সংগ্রহ করা সব প্রমাণ নিরাপদে সংরক্ষিত ছিল। আমি রান্নাঘরের প্যান্ট্রি খুললাম, নুডলস বের করার জন্য নয়, ময়দার ডিব্বার পেছনে লুকিয়ে রাখা একটি ছোট কালো বাক্স বের করলাম। ভেতরে ছিল ব্যাংক হিসাবের কাগজপত্র, কিছু ছবি, একটি ফ্ল্যাশ ড্রাইভ এবং সেদিন সকালে নটারি করা গুরুত্বপূর্ণ নথির কপি। আমার হাত একটুও কাঁপছিল না। গত কয়েক মাস ধরে মিস্টার ইয়াসিন আমার প্রতিটি অভিযোগ উড়িয়ে দিয়েছে। রওশনারা ভুয়া বিল তৈরি করে আমার ব্যবসা থেকে টাকা সরিয়েছেন। সুমাই আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে বিলাসবহুল ভ্রমণের খরচ মিটিয়েছে। আর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল মিস্টার ইয়াসিনের সঙ্গে আমার সাবেক সহকারী মেহেরিনের গোপন সম্পর্ক। মেহেরিন এতটাই অসাবধান ছিল যে তাদের অন্তরঙ্গ বার্তাগুলো এমন একটি ট্যাবলেট থেকে পাঠাতো যা এখনও আমাদের বাড়ির ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ছিল। তারা শুধু আমাকে প্রতারণাই করেনি, তারা নিজেদের অপরাধের প্রমাণও নিজেরাই তৈরি করেছে। হঠাৎ ডাইনিং রুম থেকে মিস্টার ইয়াসিন চিৎকার করে বলল, এক হাঁড়ি পানি ফুটতে এত সময় লাগে? আমি শান্ত গলায় উত্তর দিলাম, 20 মিনিট। সে আবারও হেসে উঠল। আমি ফোনে নিরাপত্তা ব্যবস্থার অ্যাপ খুললাম। বাড়ির প্রতিটি ক্যামেরা তখন রেকর্ড হচ্ছিল, প্রতিটি শব্দ স্পষ্টভাবে সংরক্ষিত হচ্ছিল। বাড়ির গেটের বাইরে কোনো পরিচয় চিহ্নবিহীন দুটি গাড়ি অপেক্ষা করছিল, শুধু আমার সংকেতের অপেক্ষায়। আমি সব প্রমাণ একটি চকচকে রূপার পরিবেশন পাত্রের নিচে সাজিয়ে রাখলাম। তারপর মোবাইলের সেন্ড বোতামে চাপ দিলাম। একই সঙ্গে বার্তাটি পৌঁছে গেল আমার আইনজীবী অ্যাডভোকেট আরিফ হাসান, অপরাধ তদন্তকারী ইন্সপেক্টর মাহবুব রহমান এবং সেই গুরুত্বপূর্ণ সাক্ষী রিয়াদ হোসেনের কাছে, যাকে খুঁজে বের করতে পারবো। এমনটা মিস্টার ইয়াসিন কোনোদিন কল্পনা করেনি। রূপার ট্রের ঢাকনাটি পুরোপুরি সরিয়ে দিতেই ডাইনিং রুমে এমন এক নীরবতা নেমে এলো যেন কয়েক সেকেন্ডের জন্য সময় নিজেই থেমে গেছে। মুহূর্ত খানিক আগেও যারা আমাকে আদেশ দিচ্ছিল, অপমান করছিল, তারা তিনজনই এখন ট্রের ভেতরে সাজানো কাগজপত্র, ছবি আর ফ্ল্যাশ ড্রাইভের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে।
সবার আগে মুখের রং বদলে গেল মিস্টার ইয়াসিনের। তার ঠোঁটের কোণে আত্মবিশ্বাসী হাসিটা মিলিয়ে গেল, কপালে চিকচিক করে ঘাম জমল। সে কাপা গলায় বলল, এগুলো এগুলো কি? আমি চেয়ার টেনে ধীরে ধীরে বসে পড়লাম। এতদিন পর প্রথমবারের মতো আমি তাদের সামনে বসেছি একজন অভিযুক্ত স্ত্রী হিসেবে নয়, বরং একজন বিচারকের মতো। আমার চোখে আর কোনো ভয় ছিল না। রওশনারা বিরক্তির ভান করে বললেন, নাটক বন্ধ করো ইমরোজ, খাবার কোথায়? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আজকে রাতের খাবার এটাই, সত্যের চেয়ে তেতো আর কোনো খাবার নেই। সুমাইয়া দ্রুত ট্রের ভেতর থেকে একটি ছবি তুলে নিল। ছবিটা দেখার সঙ্গে সঙ্গেই তার মুখের হাসি মিলিয়ে গেল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সে আমার ব্যবসার কোম্পানির কর্পোরেট কার্ড ব্যবহার করে একটি বিলাসবহুল রিসোর্টে কেনাকাটা করছে। এতগুলো তুমি কোথায় পেলে? সুমাইয়ের কণ্ঠে এবার আর কোনো ব্যঙ্গ ছিল না, ছিল আতঙ্ক। আমি উত্তর দিলাম না, শুধু ট্রের ভেতর থেকে আরেকটি ফাইল বের করে টেবিলের ওপর রাখলাম। ফাইলটির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা ছিল, ব্যাংক লেনদেনের বিশ্লেষণ। মিস্টার ইয়াসিন তড়িঘড়ি করে ফাইলটি নিজের দিকে টেনে নিল। প্রথম পাতা উল্টাতেই তার হাত কেঁপে উঠল। সেখানে গত 2 বছরের প্রতিটি সন্দেহজনক লেনদেনের তারিখ, সময়, হিসাব নম্বর এবং টাকা কোথায় স্থানান্তর হয়েছে সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল। রওশনারা এবার গলা শক্ত করে বললেন, এসব ভুয়া কাগজ, আদালতের কোনো মূল্য নেই। আমি হালকা হেসে বললাম, ঠিক তাই ভেবেই তো আজ সকালে সব নথি নটারি করিয়েছি আর ফরেনসিক অডিট রিপোর্টও সংগ্রহ করেছি। এ কথাটা শুনেই তিনজন একে অপরের মুখের দিকে তাকালো। আমি বুঝতে পারছিলাম তাদের আত্মবিশ্বাসে প্রথম ফাটল ধরেছে। মিস্টার ইয়াসিন এবার রাগে টেবিলে ঘুষি মেরে উঠল, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম, না, আমি শুধু তোমাদের নিজেদের কাজের আয়না দেখাচ্ছি। ঠিক তখনই আমার ফোনে একটি ছোট্ট শব্দ ভেসে এলো, মেসেজ ডেলিভার্ড। আমি স্ক্রিনের দিকে একবার তাকিয়ে আবার ফোনটি উল্টো করে টেবিলের ওপর রেখে দিলাম। ইয়াসিন সেটা লক্ষ্য করেছিল। কাকে মেসেজ পাঠিয়েছ? আমি কোনো উত্তর দিলাম না, বরং ট্রের ভেতর থেকে একটি সাদা খাম বের করলাম। খামের উপরে লেখা ছিল, ব্যক্তিগত ও গোপনীয়। আমি খামটি তার দিকে বাড়িয়ে দিলাম, খুলে দেখো। কাপা হাতে খাম খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি রঙিন ছবি। প্রথম ছবিতে ইয়াসিন আর মেহেরিন একটি হোটেলের লবিতে, দ্বিতীয় ছবিতে তারা একই কক্ষে প্রবেশ করছে, তৃতীয় ছবিতে দুজন হাত ধরে বেরিয়ে আসে। প্রতিটি ছবির নিচে তারিখ, সময় এবং অবস্থানের তথ্য লেখা। ইয়াসিনের হাত থেকে ছবিগুলো মেঝেতে পড়ে গেল। রওশনারা দ্রুত ছবিগুলো তুলতে গিয়ে নিজেই সব দেখে ফেললেন। তার মুখ এক মুহূর্তেই সাদা হয়ে গেল। ইয়াসিন, এগুলো কি? ইয়াসিন কোনো উত্তর দিতে পারল না। সুমাইয়া এবার চিৎকার করে বলল, এসব ফটোশপ। আমি ধীরে ধীরে ফ্ল্যাশ ড্রাইভটি তার সামনে রাখলাম। ছবি যদি বিশ্বাস না হয় ভিডিও দেখে নিও। ডাইনিং রুমের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। কয়েক সেকেন্ড কেউ একটি কথাও বলল না। হঠাৎ বাইরে থেকে একটি গাড়ির শব্দ শোনা গেল। ইয়াসিন জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই তার মুখের রং আবার বদলে গেল। গেটের সামনে দুটি কালো গাড়ি এসে থেমেছে। একটিতে স্যুট পরা দুজন মানুষ, অন্যটিতে ইউনিফর্ম পরা কয়েকজন। সে দ্রুত আমার দিকে ফিরে তাকালো। তুমি তুমি পুলিশ ডেকেছ? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। না, আমি শুধু সত্যকে ডেকেছি, আর সত্য কখনো একা আসে না। ডোরবেল বেজে উঠল। একবার, দুইবার, তিনবার। সারা বাড়ি নিস্তব্ধ। রওশনারার হাতে ধরা ওয়াইনের গ্লাস কাঁপতে শুরু করেছে। সুমাইয়া আতঙ্কে মোবাইল বের করে কাউকে ফোন দিতে গিয়ে দেখল তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আমি শান্তভাবে বললাম, ওয়াইফাই বন্ধ করে দিয়েছি, আর বাড়ির সিগন্যাল জ্যামারও চালু হয়েছে 5 মিনিট আগে। তোমাদের কেউ এখন কোনো প্রমাণ মুছতে পারবে না। ইয়াসিন বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে বুঝতে পারল গত কয়েক মাস ধরে খেলাটা সে খেলেনি, খেলেছি আমি। ডোরবেল আবার বেজে উঠল। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। দরজার হাতলে হাত রাখার আগে একবার পেছনে তাকালাম। তিনজনের চোখেই এখন সেই ভয়, যেটা গত 2 বছর ধরে তারা আমার চোখে দেখতে অভ্যস্ত ছিল। আজ ভাগ্য যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। আমি ধীরে ধীরে দরজার লক খুললাম। দরজার ওপাশে কারা দাঁড়িয়ে আছে সেটা দেখেই মিস্টার ইয়াসিনের বুকের ভেতর যেন ধপ করে কিছু একটা ভেঙে পড়ল। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন আমার আইনজীবী অ্যাডভোকেট আরিফ হাসান।
তার পাশে অপরাধ তদন্তকারী ইন্সপেক্টর মাহবুব রহমান এবং তাদের সঙ্গে আরও দুজন কর্মকর্তা। তাদের ঠিক পেছনেই কিছুটা অস্বস্তিকর মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল রিয়াদ হোসেন। একসময় সে মিস্টার ইয়াসিনের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিল, কিন্তু আজ তার চোখে ছিল অনুশোচনা আর সত্য প্রকাশের দৃঢ়তা। আমি শান্তভাবে সরে দাঁড়িয়ে বললাম, ভেতরে আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তারা ডাইনিং রুমে ঢুকতেই মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে গেল। কয়েক মিনিট আগে যে টেবিলে আমাকে অপমান করা হয়েছিল, এখন সেই টেবিলে যেন একটি অস্থায়ী তদন্ত কক্ষে পরিণত হয়েছে। ইয়াসিন উঠে দাঁড়িয়ে গর্জে উঠল, এভাবে আমার বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? অ্যাডভোকেট আরিফ হাসান শান্ত কণ্ঠে বললেন, এবাড়ির মালিকের অনুমতি নিয়েই আমরা এসেছি, আর সেই মালিক আপনার স্ত্রী ইমরোজ। একটি বাক্য যেন ইয়াসিনের বুকের ভেতর বজ্রাঘাত করল। সে বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। এতদিন সে ভেবেছিল বাড়িটি তার কর্তৃত্বে চলছে, অথচ মালিকানার কাগজে যে আমার নাম, সে বিষয়টি গুরুত্ব দিয়ে কোনোদিন যাচাইও করেনি। ইন্সপেক্টর মাহবুব রহমান টেবিলের ওপর রাখা নথিগুলোর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনি যে প্রাথমিক প্রমাণ পাঠিয়েছেন সেগুলো আমরা পর্যালোচনা করেছি। এখন মূল নথিগুলো গ্রহণ করব। আমি ধীরে ধীরে রূপার ট্রেটি তার দিকে এগিয়ে দিলাম। ফ্ল্যাশ ড্রাইভ, ব্যাংক স্টেটমেন্ট, নটারিকৃত কাগজপত্র এবং ছবিগুলো একে একে তিনি সংগ্রহ করলেন। প্রতিটি নথির একটি তালিকাও তৈরি করা হচ্ছিল। রওশনারা হঠাৎ উচ্চস্বরে বললেন, এসব সাজানো নাটক, আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে। ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপনার বক্তব্য আমরা শুনব, তবে সবাইকে অনুরোধ করছি কেউ যেন কোনো নথি স্পর্শ না করেন। এদিকে রিয়াদ হোসেন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইয়াসিন তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে উঠল, তুই এখানে কি করছিস? তোকে আমি চাকরি দিয়েছিলাম, আর তুই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিস? রিয়াদ ধীরে মাথা তুলল। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু সে ভয়ের চেয়েও বড় ছিল অপরাধবোধ। স্যার, অনেক অন্যায় দেখেছি, অনেক দিন চুপ থেকেছি, কিন্তু যেদিন দেখলাম ম্যাডামকে পরিকল্পনা করে সবকিছু থেকে বঞ্চিত করার ব্যবস্থা করছেন, সেদিন বুঝলাম আর চুপ থাকা উচিত নয়। ইয়াসিন চিৎকার করে উঠল, মিথ্যা বলছিস? রিয়াদ তার ব্যাগ থেকে একটি ছোট ডায়েরি বের করল। ডায়েরির প্রতিটি পাতায় তারিখ, সময় এবং বিভিন্ন লেনদেনের নোট লেখা ছিল। আপনি আমাকে যেসব ভুয়া বিল তৈরি করতে বলেছিলেন, আমি সব লিখে রেখেছিলাম, কারণ জানতাম একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। ডাইনিং রুম আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি কোনো কথা বলছিলাম না, শুধু সবার প্রতিক্রিয়া দেখছিলাম। এই মুহূর্তটার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করেছি। ইন্সপেক্টর মাহবুব রহমান ফ্ল্যাশ ড্রাইভটি একটি সরকারি ল্যাপটপে সংযুক্ত করলেন। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে ভেসে উঠল বাড়ির বিভিন্ন নিরাপত্তা ক্যামেরার ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইয়াসিন, রওশনারা আর সুমাইয়া একাধিকবার আমার অনুপস্থিতিতে স্টাডি রুমে ঢুকছে, আলমারি খুলছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আলোচনা করছে। এরপর আরেকটি ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা গেল ইয়াসিন ফোনে কারো সঙ্গে কথা বলছে। সব সম্পত্তি আমার নামে চলে এলে এমরোজের আর কোনো দরকার থাকবে না, তখন ও চাইলে এই বাড়িতে অতিথি হয়ে থাকতে পারে। কথাগুলো শোনা মাত্র রওশনারা চোখ বন্ধ করে ফেললেন। সুমাইয়া ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনও বাকি ছিল। অ্যাডভোকেট আরিফ হাসান নিজের ব্রিফকেস খুলে একটি সিল করা খাম বের করলেন। তিনি সেটি ইয়াসিনের সামনে রেখে বললেন, আজ বিকেলেই আপনার স্ত্রীর পক্ষ থেকে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের আইনি কার্যক্রম শুরু হয়েছে। এই নোটিশ তারই কপি। ইয়াসিন কাগজটি খুলে পড়তে শুরু করলো। যতই পড়ছিল তার মুখের রং ততই ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। হঠাৎ সে কাগজটি টেবিলে ছুঁড়ে ফেলে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন অভিনয় করেছ? আমি শান্তভাবে উত্তর দিলাম, না, এতদিন বিশ্বাস করেছিলাম, আজ শুধু সেই বিশ্বাসের হিসাব চাইছি। ঠিক তখনই ইন্সপেক্টর মাহবুব রহমানের ফোনে একটি কল এলো। তিনি কয়েক মুহূর্ত কথা বলে ফোন রেখে আমার দিকে তাকালেন। ম্যাডাম, আপনি যে দ্বিতীয় ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন, মেহেরিন, তাকে পাওয়া গেছে। ইন্সপেক্টর মাহবুব রহমানের মুখ থেকে মেহেরিনকে পাওয়া গেছে এই কথাটি শোনার পর মিস্টার ইয়াসিন কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে যে আতঙ্ক আমি দেখলাম, সেই আতঙ্ক কোনো নির্দোষ মানুষের হতেই পারে না। এতদিন ধরে সে নিজের বুদ্ধি আর ক্ষমতার উপর ভরসা করে সবাইকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আজ প্রথমবারের মতো সে বুঝতে পারল তার প্রতিটি পদক্ষেপ কেউ একজন নীরবে পর্যবেক্ষণ করছিল। ইন্সপেক্টর মাহবুব রহমান ফোনটি টেবিলের ওপর রেখে বললেন,
আমাদের একটি টিম ইতিমধ্যেই মেহেরিনের সঙ্গে কথা বলছে। তিনি সহযোগিতা করতে রাজি হয়েছেন। প্রয়োজন হলে আজ রাতেই তার জবানবন্দি রেকর্ড করা হবে। ইয়াসিন হঠাৎ করে চিৎকার করে উঠল, অসম্ভব! মেহেরিন কখনো আমার বিরুদ্ধে কিছু বলবে না। আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম, মানুষ যতক্ষণ মনে করে তার হারানোর কিছু নেই, ততক্ষণ সে অন্যের জন্য সবকিছু করতে পারে। কিন্তু নিজের স্বাধীনতা আর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়লে সবচেয়ে কাছের মানুষটাও সত্য বলতে শুরু করে। আমার কথা শেষ হতেই রওশনারা উদ্বিগ্ন গলায় বললেন, ইয়াসিন, বিষয়টি এতদূর গড়িয়েছে কেন? তুমি তো বলেছিলে সব সামলে নিয়েছ। এই একটি বাক্য শুনে ইন্সপেক্টর মাহবুব রহমান সঙ্গে সঙ্গে নোটবুকে কিছু লিখে নিলেন। তিনি ধীরে বললেন, অর্থাৎ আপনি আগে থেকেই জানতেন যে কিছু গোপন করার বিষয় রয়েছে? রওশনারা বুঝতে পারলেন অসাবধানতায় তিনি এমন একটি কথা বলে ফেলেছেন যে তার নিজের অবস্থানকেও দুর্বল করে দিয়েছে। তিনি আর কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই অ্যাডভোকেট আরিফ হাসান তার ব্রিফকেস থেকে আরেকটি নথি বের করলেন। নথিটির ওপর বড় অক্ষরে লেখা ছিল, জরুরি সম্পত্তি সংরক্ষণ আদেশের আবেদন। ইয়াসিন কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করল। কয়েক মুহূর্ত পরই তার কণ্ঠ কেঁপে উঠল। এর মানে কি? আরিফ হাসান শান্তভাবে বললেন, এর মানে হলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ি, ব্যবসার শেয়ার এবং সংশ্লিষ্ট সম্পদের উপর কোনো ধরনের হস্তান্তর বা বিক্রয় করা যাবে না। আদালতে আবেদন ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। ইয়াসিন এবার রাগে টেবিলের উপর রাখা গ্লাসটি ছুঁড়ে মারল। কাজ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি একটুও চমকালাম না। কারণ আমি জানতাম, যার মিথ্যার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে সে প্রথমে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারায়। ইন্সপেক্টর মাহবুব রহমান কঠোর কণ্ঠে বললেন, মিস্টার ইয়াসিন, শান্ত থাকুন। তদন্ত চলাকালীন কোনো ধরনের ভাঙচুর বা হুমকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে। সোমাইয়া এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি, আমরা ভুল করেছি, কিন্তু পুলিশ পর্যন্ত আনার কি দরকার ছিল? পরিবারের ব্যাপার পরিবারে মিটিয়ে নেওয়া যেত। আমি তার চোখের দিকে তাকিয়ে ধীরে উত্তর দিলাম, যেদিন তোমরা সবাই মিলে আমাকে অপমান করতে, মারতে আর ঠকাতে শুরু করেছিলে, সেদিন কি একবারও ভেবেছিলে এটা পরিবারের ব্যাপার? সোমাইয়া কোনো উত্তর দিতে পারল না। আমি ধীরে ধীরে ডাইনিং রুমের দেয়ালে ঝোলানো বড় একটি পারিবারিক ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। ছবিটা ছিল আমাদের বিয়ের প্রথম বছরের। সেখানে সবার মুখে হাসি। আমি ছবির দিকে তাকিয়ে বললাম, এই ছবিটা তোলার দিন আমি বিশ্বাস করতাম এই পরিবারে আমার পৃথিবী। কিন্তু পরে বুঝলাম আমি ছিলাম শুধু তোমাদের আয়ের উৎস। ঘরের ভিতর আবার নীরবতা নেমে এলো। ঠিক তখনই ইন্সপেক্টর মাহবুব রহমানের সহকারী একটি ট্যাবলেট হাতে এগিয়ে এলেন। তিনি বললেন, স্যার, মেহেরিন ভিডিও কলে কথা বলতে রাজি হয়েছেন। সবাই একসঙ্গে স্ক্রিনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর মেহেরিনের মুখ ভেসে উঠল। তার চোখ লাল, মুখে ক্লান্তির ছাপ। মনে হচ্ছিল গত কয়েক ঘন্টায় তার জীবনও সম্পূর্ণ বদলে গেছে। সে ধীরে বলল, আমি আর মিথ্যা বলতে চাই না। ইয়াসিন তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, মেহেরিন, একটা কথাও বলবে না। ইন্সপেক্টর কঠার গলায় বললেন, আপনি চুপ থাকুন। মেহেরিন গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল, প্রথমে আমি শুধু অফিসে কাজ করতাম। পরে ইয়াসিন স্যার আমাকে ব্যক্তিগত কিছু দায়িত্ব দেন। ধীরে ধীরে তিনি আমাকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, ভুয়া বিল আর কিছু গোপন নথির কাজ করতে বলেন। আমি বুঝতে পারিনি বিষয়গুলো এত বড় অপরাধের অংশ। সে কিছুক্ষণ থেমে আবার বলল, শুধু তাই নয়, ইমরোজ ম্যাডামের স্বাক্ষর নকল করার জন্য আমাকে চাপ দেওয়া হয়েছিল। এই কথাটি শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রওশনারা অবিশ্বাসের চোখে নিজের ছেলের দিকে তাকালেন। সুমাইয়া ফিসফিস করে বলল, ইয়াসিন, এটা কি সত্যি? ইয়াসিন কোনো উত্তর দিল না। তার মুখে এবার আর রাগ নেই, আছে শুধু ভয়। মেহেরিন আবার বলল, আমার কাছে এমন কিছু ইমেইল, অডিও রেকর্ডিং আর নথি আছে যেগুলো প্রমাণ করবে সব নির্দেশ আমি নিজের ইচ্ছায় দিইনি। আমাকে বলা হয়েছিল কাজ না করলে চাকরি তো যাবে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হবে। ইন্সপেক্টর মাহবুব রহমান বললেন, আপনি সব তথ্য আমাদের কাছে জমা দিন। আপনার সহযোগিতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিও কল শেষ হওয়ার পর ঘরের পরিবেশ আগের চেয়েও ভারী হয়ে উঠল। আমি ইয়াসিনের দিকে তাকিয়ে বললাম, আজ বুঝতে পারছো, সত্যকে যতই লুকিয়ে রাখো, একদিন সে নিজেই দরজায় কড়া নাড়ে। ঠিক সেই সময় ইয়াসিনের মোবাইল ফোনে একটি কল এলো।
স্ক্রিনে ভেসে উঠল একটি নাম। নামটি দেখেই তার মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমি দূর থেকেই নামটি পড়তে পারলাম, চেয়ারম্যান সাহেব। ইয়াসিন কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর কাপা হাতে কলটি কেটে দিল। কিন্তু ততক্ষণে আমি বুঝে গেছি এই পুরো ষড়যন্ত্রের পেছনে শুধু ইয়াসিন, রওশনারা আর সোমাইয়া নয়, আরও একজন ক্ষমতাবান মানুষ জড়িত, যার নাম এতদিন কেউ উচ্চারণ করার সাহস করেনি। ডাইনিং রুমে উপস্থিত সবাই কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মিস্টার ইয়াসিনের মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে মাত্র দুটি শব্দ, চেয়ারম্যান সাহেব। কলটি কেটে দেওয়ার পরও ফোনটি তার কাপা হাতে ধরা ছিল। আমি লক্ষ্য করলাম এতক্ষণ যে মানুষটি নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল সে এবার সত্যি ভেঙে পড়তে শুরু করেছে। ইন্সপেক্টর মাহবুব রহমান শান্তভাবে বললেন, কলটি কেন ধরলেন না? ইয়াসিন কোনো উত্তর দিল না। সে শুধু ফোনটি পকেটে ঢুকিয়ে নিল। আমি ধীরে বললাম, ধরতে পারলে ভালোই হতো। হয়তো আজ সবাই জানতে পারত এতদিন কার নির্দেশে সব কিছু চলছিল। ইয়াসিন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তুমি জানো না তুমি কার সঙ্গে লড়াই শুরু করেছ? আমি মৃদু হেসে উত্তর দিলাম, জানি বলেই এতদিন অপেক্ষা করেছি। শুধু তোমাকে নয়, তোমার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকেও সামনে আনতে চেয়েছি। অ্যাডভোকেট আরিফ হাসান একটি ফাইল খুলে ইন্সপেক্টরের হাতে দিলেন। ভেতরে ছিল কয়েকটি জমির দলিল, শেয়ার হস্তান্তরের খসড়া চুক্তি এবং কিছু ইমেলের প্রিন্ট কপি। ইন্সপেক্টর একে একে কাগজগুলো দেখছিলেন। হঠাৎ একটি নথিতে এসে তিনি থেমে গেলেন। মজার ব্যাপার, তিনি বললেন, এই চুক্তিতে ইমরোজ ম্যাডামের স্বাক্ষর রয়েছে, অথচ তিনি বলছেন তিনি কখনো এতে সই করেননি। আমি শান্তভাবে উত্তর দিলাম, কারণ ওটা আমার স্বাক্ষর নয়, নকল করা হয়েছে। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে নথিটি আলাদা করে রাখলেন। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ইয়াসিন এবার নিজেকে সামলে নিয়ে বলল, সবকিছু প্রমাণ করা এত সহজ নয়। আমি বললাম, আমি জানি, তাই তো শুধু অভিযোগ করিনি, প্রমাণও সংগ্রহ করেছি। আমি আমার ফোন খুলে আরেকটি ফোল্ডার দেখালাম। সেখানে তারিখ অনুযায়ী সংরক্ষিত ছিল অসংখ্য ইমেইল, ব্যাংক নোটিফিকেশন, নিরাপত্তা ক্যামেরার স্ক্রিনশট এবং কথোপকথনের অডিও রেকর্ডিং। প্রতিটি ফাইলের পাশে সময় ও উৎস লেখা ছিল। রিয়াদ এগিয়ে এসে বলল, স্যার, ওই চেয়ারম্যানের অফিসে আমি কয়েকবার কাগজ পৌঁছে দিয়েছিলাম। প্রতিবারই আমাকে বলা হতো ইমরোজ ম্যাডামের কিছু জানার দরকার নেই। ইন্সপেক্টর রিয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, চেয়ারম্যানের পুরো নাম বলতে পারবে? রিয়াদ কিছুক্ষণ দ্বিধায় থেকে বলল, পারব, তবে আমি লিখিত জবানবন্দিতে বলতে চাই, কারণ বিষয়টা অনেক বড়। ঠিক তখনই ইয়াসিন হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি আমার আইনজীবী ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর দেব না। ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, এটা আপনার অধিকার, তবে তদন্ত আইনের নিয়মেই চলবে। ঘড়ির কাঁটা তখন রাত 10:30 ছুঁই ছুঁই। বাইরে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাচ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, অথচ ঘরের ভেতরের উত্তেজনা একটিও কমেনি। আমার মনে পড়ল ঠিক 6 মাস আগে এই একই ডাইনিং টেবিলে বসেই ইয়াসিন আমাকে বলেছিল, ব্যবসার কাগজপত্র নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই, আমি সব দেখছি। সেদিন আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কথা বলে নয়, সত্য প্রকাশ করেই উত্তর দেব। ইন্সপেক্টর মাহবুব রহমান হঠাৎ বললেন, ম্যাডাম, আপনি বলেছিলেন আরও একটি প্রমাণ আছে যা এখনও কাউকে দেখাননি। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, কারণ সেটাই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে গেলাম। কয়েক মিনিট পর ফিরে এলাম একটি ছোট লোহার সিন্দুক হাতে নিয়ে। সিন্দুকটি টেবিলের উপর রাখতেই ইয়াসিনের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, না, এটা এখানে কিভাবে এলো? আমি শান্তভাবে বললাম, তুমি যেদিন ভেবেছিলে এটা হারিয়ে গেছে, সেদিনই আমি এটা নিরাপদে সরিয়ে ফেলেছিলাম। সিন্দুকের তালা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো ডায়েরি, একটি সিল করা খাম এবং একটি ইউএসবি ড্রাইভ। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি আমার কোনো ক্ষতি হয় তবে এই ডায়েরি সত্য প্রকাশ করবে। ইন্সপেক্টর ডায়েরিটি হাতে নিয়ে প্রথম কয়েকটি পৃষ্ঠা উল্টালেন। পড়তে পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। তিনি ধীরে মাথা তুলে আমার দিকে তাকালেন। ম্যাডাম, এটা যদি সত্যি হয় তাহলে বিষয়টি শুধু পারিবারিক প্রতারণা নয়, এখানে বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগও রয়েছে। আমি শান্ত গলায় বললাম,
ঠিক সেই কারণেই আমি এতদিন কাউকে কিছু বলিনি। পুরো সত্য একসঙ্গে প্রকাশ করতে চেয়েছিলাম। ইয়াসিন এবার আর নিজেকে সামলাতে পারল না। সে টেবিলের দিকে ঝুঁকে ডায়েরিটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই দুই কর্মকর্তা তাকে আটকে দিলেন। তার চোখে তখন শুধু একটাই আতঙ্ক। ডায়েরির শেষ পাতায় থাকা স্বাক্ষরটি দেখেই ঘরের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। ইন্সপেক্টর মাহবুব রহমান কয়েক সেকেন্ড ধরে নথিটির দিকে তাকিয়ে রইলেন। তারপর সেটি সাবধানে একটি প্রমাণ সংরক্ষণের খামে ভরে দিলেন। তিনি কারো দিকে না তাকিয়েই বললেন, এটি এখন থেকে সরকারি আলামত। অনুমতি ছাড়া কেউ স্পর্শ করবে না। মিস্টার ইয়াসিনের মুখে তখন আর কোনো প্রতিবাদের ভাষা নেই। সে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। এতদিন ধরে যে আত্মবিশ্বাস তাকে উদ্ধত করে রেখেছিল তা যেন মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেছে। ইন্সপেক্টর মাহবুব রহমান তার সহকারীকে নির্দেশ দিলেন, ব্যাংকের নথি, ডায়েরি, ইউএসবি ড্রাইভ এবং ভিডিও ফুটেজ সবকিছুর জব্দ তালিকা প্রস্তুত করুন। আগামীকাল সকালে ডিজিটাল ফরেনসিক বিভাগে পাঠানো হবে। অ্যাডভোকেট আরিফ হাসান আমার দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়লেন। কয়েক মাসের পরিশ্রম, পরিকল্পনার অপেক্ষার ফল আজ প্রথমবারের মতো আইনের হাতে তুলে দেওয়া হলো। ঠিক তখনই ইয়াসিন ঠান্ডা গলায় বলল, ইমরোজ, আমাদের কি একবার একা কথা বলা যায়? আমি তার দিকে তাকালাম। এই মানুষটি কয়েক ঘন্টা আগে আমাকে সবার সামনে অপমান করেছিল, অথচ এখন তার কণ্ঠে আদেশ নেই, আছে অনুরোধ। আমি সংক্ষিপ্তভাবে বললাম, যা বলার সবার সামনেই বলো। সে কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিল। আমি ভুল করেছি, কিন্তু সবকিছু আমার একার সিদ্ধান্ত ছিল না। আমি এমন একটা চক্রে জড়িয়ে পড়েছিলাম যেখান থেকে বের হওয়া সহজ ছিল না। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কোন চক্র? ইয়াসিন উত্তর দেওয়ার আগে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, 3 বছর আগে আমাদের ব্যবসায় বড় লোকসান হয়। তখন চেয়ারম্যান সাহেব সাহায্যের প্রস্তাব দেন। বিনিময়ে তিনি কিছু বিনিয়োগের কাগজপত্র নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। প্রথমে আমি রাজি হইনি, পরে ঋণের চাপ বাড়তে থাকলে বাধ্য হয়ে চুক্তি করি। আমি মনোযোগ দিয়ে তার কথা শুনছিলাম। এই গল্পের কিছু অংশ আমি আগে থেকেই জানতাম, কিন্তু পুরোটা কখনো শুনিনি। ইয়াসিন আবার বলল, এরপর একটার পর একটা ভুয়া কোম্পানি তৈরি হলো। সেই কোম্পানির নামে টাকা ঘুরতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম কয়েক মাসের ব্যাপার, পরে বুঝলাম আমি নিজেই ফাঁদে আটকে গেছি। রিয়াদ ধীরে বলল, স্যার, তখন থেকেই তো আমাকে ভুয়া ইনভয়েস বানাতে বলতেন। ইয়াসিন মাথা নিচু করে রইল। সে আর অস্বীকার করল না। রওশনারা এবার কাঁদতে শুরু করলেন। আমি জানতাম টাকার লেনদেন হচ্ছে, কিন্তু এত বড় অপরাধ হচ্ছে সেটা জানতাম না। ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন, আপনার ভূমিকা তদন্তে স্পষ্ট হবে। এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এরপর তিনি আমার দিকে ফিরে বললেন, ম্যাডাম, আপনার উপর শারীরিক নির্যাতনের বিষয়ে কি কোনো প্রমাণ আছে? আমি কয়েক সেকেন্ড নীরব থেকে ফোনের একটি অ্যালবাম খুললাম। সেখানে বিভিন্ন সময়ের হাতে, মুখে ও কাঁধে আঘাতের চিহ্ন সংরক্ষিত ছিল। প্রতিটি ছবির সঙ্গে তারিখ লেখা, পাশাপাশি চিকিৎসকের প্রেসক্রিপশনও ছিল। আমি বললাম, প্রথম দিকে আমি ভেবেছিলাম সংসার বাঁচাতে সব সহ্য করব। পরে বুঝলাম নীরবতা অন্যায়কে আরও শক্তিশালী করে। তাই প্রমাণ সংগ্রহ করা শুরু করি। ইন্সপেক্টর ছবিগুলো দেখে দীর্ঘশ্বাস ফেললেন। এগুলো মামলার নথিতে যুক্ত হবে। ঘড়িতে তখন রাত প্রায় 12টা। তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিক কাজ শেষ করে বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার আগে ইন্সপেক্টর মাহবুব রহমান বললেন, আগামীকাল সকাল থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। প্রয়োজনে সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। কেউ দেশ ছাড়ার চেষ্টা করবেন না। তারা চলে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রওশনারা ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেলেন। সুমাইয়া কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। ডাইনিং রুমে শুধু আমি আর ইয়াসিন দাঁড়িয়ে রইলাম। সে অনেকক্ষণ চুপ থেকে বলল, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর শান্ত গলায় বললাম, ক্ষমা আর বিশ্বাস এক জিনিস নয়। মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু ভাঙা বিশ্বাস আগের মতো হয় না। আমার কথার কোনো উত্তর সে দিতে পারল না। আমি ঘুরে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। দরজার কাছে পৌঁছে থামলাম। পেছন ফিরে শেষবারের মতো বললাম, আজ থেকে আমি আর তোমার ভয়ে বাঁচব না। এখন থেকে প্রত্যেকে নিজের কাজের জবাব নিজেই দেবে। পরদিন সকাল 8টায় তদন্তের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল,
কিন্তু সূর্য ওঠার আগে ঘটনাটা ঘটে গেল। ইন্সপেক্টর মাহবুব রহমানের ফোনে জরুরি বার্তা আসে, চেয়ারম্যান সাহেব রাতের অন্ধকারে নিজের ব্যক্তিগত অফিস খালি করে উধাও হয়ে গেছেন। ভোর 6টার কিছু আগে আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ইন্সপেক্টর মাহবুব রহমানের নাম দেখে বুঝে গেলাম রাতের ঘটনার পর নতুন কিছু ঘটেছে। ফোন ধরতেই তিনি বললেন, ম্যাডাম, চেয়ারম্যান সাহেবের অফিসে পৌঁছে আমরা দেখতে পাই পুরো জায়গা তছনছ, কিন্তু তিনি যতটা ভেবেছিলেন ততটা সফল হতে পারেননি। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কিছু উদ্ধার হয়েছে? হয়েছে, তিনি বললেন। সেফ খালি ছিল, কিন্তু ভবনের সার্ভাসে সংরক্ষিত কিছু এনক্রিপ্টেড ব্যাকআপ পাওয়া গেছে। আমাদের প্রযুক্তি দল সেগুলো উদ্ধার করার কাজ শুরু করেছে। ফোন রেখে আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। অনেকদিন পর মনে হলো বুকের ভেতরের ভার কিছুটা হালকা হয়েছে। সামনের পথ এখনো দীর্ঘ, কিন্তু সত্য ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে। সকাল 10টার মধ্যে সবাইকে তদন্ত দপ্তরে উপস্থিত হতে বলা হয়। আমি অ্যাডভোকেট আরিফ হাসানকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালাম। অন্য একটি কক্ষে ইয়াসিন, রওশনারা ও সোমাইয়াকে আলাদাভাবে বসানো হয়েছে। এবার আর তারা একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পেল না। তদন্তকারীরা প্রথমে রিয়াদের পূর্ণ জবানবন্দি নিলেন। সে বিস্তারিতভাবে জানালো কিভাবে ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্থ স্থানান্তর করা হতো, কার নির্দেশে নথি তৈরি হতো এবং কোন কোন বৈঠকে সে উপস্থিত ছিল। তার দেওয়া তথ্যের সঙ্গে আমার সংগ্রহ করা নথির বেশিরভাগই মিলে গেল। এরপর মেহেরিনকে আনা হলো। আগের দিনের তুলনায় সে অনেক বেশি স্থির। সে নিজের ল্যাপটপ তদন্তকারীদের হাতে তুলে দিয়ে বলল, এটার ভেতরে সবই ইমেইল, ফাইল এবং নির্দেশনা সংরক্ষিত আছে। আমি কোনো কিছু মুছে ফেলিনি। ডিজিটাল ফরেনসিক দলের একজন কর্মকর্তা ল্যাপটপ পরীক্ষা করে বললেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। কিছু ফাইল ডিলিট করা হয়েছিল, কিন্তু সেগুলোরও বেশিরভাগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে বুঝলাম সে আর আগের মতো আত্মবিশ্বাসী নয়। তার চোখে বারবার এক ধরনের পরাজয়ের ছাপ ফুটে উঠছে। দুপুরের দিকে তদন্তকারীরা আমাকে একটি কক্ষে ডেকে পাঠালেন। ইন্সপেক্টর মাহবুব রহমান টেবিলের ওপর কয়েকটি নতুন নথি রাখলেন। এগুলো আজ সকালে উদ্ধার হয়েছে, তিনি বললেন। আমি নথিগুলো খুলে দেখলাম। সেখানে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর করা একাধিক গোপন চুক্তি, বিদেশে অর্থ পাঠানোর নির্দেশ এবং বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের মালিকানার তথ্য ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি চুক্তিতে কোথাও আমার নাম নেই, অর্থাৎ আমাকে ব্যবহার করা হলেও আমি ওই প্রতারণার অংশ ছিলাম না। অ্যাডভোকেট আরিফ হাসান বললেন, এগুলো আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। ঠিক তখনই একজন কর্মকর্তা দ্রুত ঘরে ঢুকে জানালেন, স্যার, চেয়ারম্যান সাহেবকে সীমান্ত পার হওয়ার আগে আটক করা হয়েছে। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। ইন্সপেক্টর শান্তভাবে বললেন, তাকে এখনই এখানে আনা হবে। প্রায় 1 ঘন্টা পর তদন্ত দপ্তরের প্রধান কক্ষে তাকে আনা হলো। গত কয়েকদিন ধরে যার নাম ঘুরে ফিরে এসেছে সেই মানুষটিকে প্রথমবার সামনে দেখলাম। দামি পোশাক পরা, কিন্তু মুখে স্পষ্ট ক্লান্তি। তিনি ঘরে ঢুকে ইয়াসিনের দিকে তাকালেন। দুজনের চোখাচোখি হলেও কেউ কোনো কথা বলল না। তদন্তকারীরা একে একে উদ্ধার করা নথি তার সামনে রাখলেন। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করলেন। তারপর ইমেইলে প্রিন্ট কপি দেখানো হলো। তিনি বললেন এসব জাল। এরপর ভিডিও ফুটেজ দেখানো হলো, যেখানে তাকে ইয়াসিনের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। তিনি নীরব হয়ে গেলেন। সবশেষে মেহেরিনের ল্যাপটপ থেকে উদ্ধার করা একটি অডিও রেকর্ডিং চালানো হলো। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে কিভাবে ব্যবসার মালিকানা পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছিল এবং কিভাবে আমাকে সব সিদ্ধান্ত থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হচ্ছিল। রেকর্ডিং শেষ হতেই ঘরে নেমে এলো দীর্ঘ নীরবতা। চেয়ারম্যান সাহেব ধীরে মাথা নিচু করলেন। ইন্সপেক্টর মাহবুব রহমান বললেন, আপনি কি কিছু বলতে চান? তিনি কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আমার আইনজীবী আসার পর বলবো। ইন্সপেক্টর মাথা নাড়লেন, সেটা আপনার অধিকার। বিকেলের মধ্যে তদন্তের প্রাথমিক ধাপ শেষ হলো। সংগ্রহ করা সব নথি, ডিজিটাল তথ্য, সাক্ষ্য এবং আলামত আদালতে উপস্থাপনের জন্য প্রস্তুত করা হলো। দপ্তর থেকে বের হওয়ার সময় আমি একবার পেছন ফিরে তাকালাম। কয়েক মাস আগে পর্যন্ত যাদের সামনে আমি অসহায় ছিলাম, আজ তারা সবাই আইনের জবাবদিহির মুখোমুখি। অ্যাডভোকেট আরিফ হাসান আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, আগামীকাল মামলার প্রথম শুনানি। আজ পর্যন্ত আমরা সত্য প্রমাণ করেছি। কাল আদালত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। আমি ধীরে মাথা নাড়লাম।
পরদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অস্বাভাবিক ভিড়। সংবাদ মাধ্যম, আইনজীবী, ব্যবসায়ী সবাই উপস্থিত। যে মামলাটি কয়েক মাস আগেও ছিল একটি পরিবারের গোপন সংকট, সেটি এখন বড় আর্থিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। আমি আদালত কক্ষে প্রবেশ করার আগে একবার গভীর শ্বাস নিলাম। এই ভবনে আমি প্রতিশোধ নিতে আসিনি, এসেছি সত্যের বিচার দেখতে। কিছুক্ষণ পর বিচারক এজলাসে প্রবেশ করলেন। আদালতের কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রপক্ষ একে একে ভিডিও ফুটেজ, ব্যাংক লেনদেনের নথি, ফরেনসিক প্রতিবেদনের সারাংশ, উদ্ধার করা ইমেইল, মেহরিনের ল্যাপটপ থেকে পাওয়া তথ্য এবং রিয়াদের সাক্ষ্য উপস্থাপন করল। ফরেনসিক বিশেষজ্ঞ আদালতকে জানালেন, সম্পত্তি হস্তান্তরের নথিতে থাকা আমার স্বাক্ষর আসল নয়, সেটি নকল করা হয়েছে। ডিজিটাল তথ্য বিশ্লেষণেও কোনো কারসাজির প্রমাণ পাওয়া যায়নি। এরপর মেহেরিন সাক্ষ্য দিল। সে নিজের ভুল স্বীকার করল, তবে জানালো ভয় ও চাপের মুখে সে অনেক কাজ করতে বাধ্য হয়েছিল। তদন্তে সহযোগিতা করার কারণে আদালত তার বক্তব্য নথিভুক্ত করলেন। রিয়াদও স্পষ্ট ভাষায় জানালো কিভাবে বছরের পর বছর ভুয়া বিল, কৃত্রিম হিসাব এবং গোপন লেনদেন পরিচালিত হয়েছে। সবশেষে চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করলেও একের পর এক প্রমাণ সামনে আসার পর আর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারলেন না। আদালত কক্ষে তখন সম্পূর্ণ নীরবতা। বিচারক ধীরে ধীরে রায় পড়তে শুরু করলেন। তিনি বললেন, আদালতের কাছে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, নথি ও ডিজিটাল আলামত পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে বাদের প্রতি প্রতারণা, আর্থিক জালিয়াতির প্রচেষ্টা এবং বিভিন্ন অবৈধ কার্যক্রম সংগঠিত হয়েছে। আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রত্যেকের দায় নির্ধারণ করা হলো। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। মিস্টার ইয়াসিন মাথা নিচু করে বসে রইল। এতদিনের অহংকার, ক্ষমতার দম্ভ আর আত্মবিশ্বাস কোথাও আর অবশিষ্ট নেই। রওশনারার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল। সুমাইয়াও নির্বাক। আমি তাদের দিকে তাকালাম, কিন্তু আমার ভেতরে কোনো আনন্দ জন্মালো না। কারণ প্রতিশোধ মানুষকে কিছু সময়ের তৃপ্তি দিতে পারে, কিন্তু ন্যায় বিচার মানুষকে মুক্তি দেয়। আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়াসিন আমাকে ডাকল, ইমরোজ, 1 মিনিট। আমি থেমে তার দিকে তাকালাম। সে ধীরে ধীরে বলল, আমি জানি আমার ক্ষমা চাওয়ার অধিকারও নেই, তবু যদি কোনোদিন পারো। আমি তাকে থামিয়ে দিলাম। ক্ষমা চাইতে সাহস লাগে, সেই সাহস তুমি আজ দেখিয়েছ। কিন্তু ক্ষমা মানে অতীত ফিরে পাওয়া নয়। আমাদের পথ আজ থেকে আলাদা। ইয়াসিন আর কিছু বলল না, সে শুধু মাথা নিচু করল। কয়েক মাস পর আমি আবার নিজের অফিসে ফিরলাম। যে ব্যবসাটি একসময় অন্যের লোভের শিকার হয়েছিল, সেটি নতুনভাবে গড়ে উঠতে শুরু করেছে। পুরনো কর্মীদের অনেকেই ফিরে এসেছে। রিয়াদ এখন প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে কাজ করছে। মেহেরিন নিজের ভুলের দায় স্বীকার করে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। একদিন বিকেলে আমি সেই পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ কিছু দেয়াল শুধু স্মৃতি ধরে রাখে না, কিছু দেয়াল মানুষের কান্নাও ধরে রাখে। আমি বাড়ির চাবিটি নতুন মালিকের হাতে তুলে দিয়ে ধীরে ধীরে গেটের বাইরে বেরিয়ে এলাম। সূর্যের আলো মুখে পড়তেই মনে হলো অনেকদিন পর সত্যিকারের মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে পড়ল সে রাতের কথা। একটি চর, একটি অপমান, একটি ডাইনিং টেবিল আর একটি রূপার ট্রে। সেদিন যদি আমি ভয় পেয়ে নীরব থাকতাম, তাহলে হয়তো আজও অন্যায় জিতে যেত। আমি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, জীবন কাউকে প্রতিশোধ নিতে শেখায় না, জীবন শেখায় নিজের মর্যাদা কখনো হারাতে নেই। আমি সামনে এগিয়ে চললাম। পেছনে ফেলে এলাম এমন একটি অধ্যায় যা আমাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করে গড়ে তুলেছে। সমাপ্ত।